আমার খুব সুন্দরী কুমারী দিদি প্রত্যেকদিন রাত্রি 12টার সময় সেজেগুজে বাড়ি থেকে বের হতো। জানি না সে কোথায় যেত। আমি তাকে জিজ্ঞেস করলে সে বলতো তার নাকি নাইট ডিউটি আছে। আমার যখন দিদির উপরে সন্দেহ হয়েছিল তখন আমি একদিন রাত্রিবেলায় দিদির পিছু নিয়েছিলাম। তারপর নিজের চোখে যখন দিদির ব্যাপারে সত্যিটা দেখেছিলাম তখন আমি বিশ্বাস করতেই পারিনি যে দিদি এই রকম কাজ করতে পারে। আমার নাম লাকি। আমার দিদির চাইতে আমি বয়সে 10 বছরের ছোট ছিলাম। আমার দিদির জন্মের পরে মা অনেক নৈবেদ্য করে আমাকে জন্ম দিয়েছিল। দিদির জন্মের পরে আমার মায়ের পুত্র সন্তানের খুব শখ ছিল। মায়ের ইচ্ছে ছিল তার যাতে একটা পুত্র সন্তান হয়। তাই আমার মা সবসময় পুজো পাঠ নৈবেদ্য নিয়েই ব্যস্ত থাকত। তারপর অনেক কামনা করার পরে আমার দিদির জন্মের 10 বছর পরে মা আমাকে জন্ম দিয়েছিল। আমার জন্মের পরে মায়ের আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। মা বাবার ইচ্ছে ছিল আমি যাতে বড় হয়ে একটা বড় কোম্পানিতে চাকরি করি, আমি যাতে অনেক টাকার মালিক হয়। তাই আমার বয়স যখন 6-7 বছর তখন আমার বাবা মা আমাকে বোর্ডিং স্কুলে দিয়েছিল, যাতে আমি বাইরে পড়াশোনা করে অনেক বড় হতে পারি, আমি যাতে ভালো শিক্ষা অর্জন করতে পারি। তাই বাবা আমাকে ভালো বোর্ডিং স্কুলে দিয়েছিল। বাবা মায়ের আমাকে নিয়ে যতটা আশা ও ভরসা ছিল এবং স্বপ্ন ছিল, তারা দিদিকে নিয়ে অতটা গুরুত্ব দিত না। আমি বুঝতে পারতাম তারা দিদির তুলনায় আমাকে বেশি ভালোবাসত। ওই সময় আমার দিদির বয়স 18 বছর ছিল। তখন আমার দিদির বিরাজ দাদার সঙ্গে বিয়ে ঠিকঠাক করে দিয়েছিল। যদিও বা আমার বাবা মায়ের ওই সময় দিদির বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সুচিত্রা কাকিমা নিজে থেকে এসেছিল তার ছেলের সম্বন্ধ নিয়ে। সুচিত্রা কাকিমা স্কুলে চাকরি করতেন এবং কাকু মানে বিরাজ দাদার বাবার একটা ছোট্ট দোকান ছিল। বিরাজ দাদার বাবার সঙ্গে আমার বাবার খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং বিরাজ দাদার মা আমার দিদিকে খুব পছন্দ করেছিল তার ছেলের জন্য। ওই সময় মা বাবার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাদের কথা শুনে আমার মা ও বাবা বিরাজ দাদার বাবা মাকে কথা দিয়েছিল যে দিদির বিয়ে বিরাজ দাদার সঙ্গেই দিবে। কিন্তু আমার বাবা মায়ের ইচ্ছে ছিল দিদি যাতে নিজের পড়াশোনা কমপ্লিট করে নেয়, তারপরে না হয় দিদির বিয়েটা হবে। তখন বিরাজের বাবা মা আমার বাবা মাকে বলেছিল, আপনারা যদি বিয়েতে সময় নিতে চান তাহলে নিতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা বিয়েটা পাকা করে রেখে দিন। তারপরে আমাদের নীতির যখন পড়াশোনা কমপ্লিট হবে তখন না হয় তাদের দুজনের বিয়েটা হবে। তারপরে নীতিকে বউ করে আমাদের বাড়ি বিদায় করে নিয়ে যাব। আমার দিদির নাম নীতি। আমাদের পাড়ায় আমার বাবা মায়ের খুব ভালো নাম ছিল। আমার বাবা যেহেতু ভালো টাকা ইনকাম করত এবং আমার বাবা মা আগে থেকেই দিদির বিয়ের জন্য গয়নাগাটি তৈরি করে রেখেছিল, যাতে বিয়ের সময় তাড়াহুড়ো না হয়। সুচিত্রা কাকিমা যখন বিরাজ দাদার সঙ্গে আমার দিদির বিয়ে পাকা করেছিল তারপরে সে প্রায় আমাদের বাড়িতে আসতো। এমনকি তার আগেও তারা আমাদের বাড়িতে এসে খোঁজ খবর নিত এবং আমাদের খুব ভালোবাসতো। আসলে বিরাজ দাদার মা বাবার সঙ্গে আমার বাবা মায়ের খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু একদিন আমাদের জীবনের সব কিছু পাল্টে গেছিল। আমি তখন বোর্ডিং স্কুলেই ছিলাম। হঠাৎ করে হোস্টেলে ফোন আসে এবং বলা হয় আমার বাবা মা নাকি এই পৃথিবীতে নেই। তারপর হোস্টেল থেকে আমাকে যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন বাড়ির পরিস্থিতি দেখে খুব একটা দুঃখ কষ্ট বুঝে উঠতে না পারলেও ভীষণ ভয় পেয়েছিলাম, কারণ ওই সময় আমার বয়স মাত্র 7 বছর ছিল। বাড়িতে গিয়ে দেখলাম অনেক লোক কান্নাকাটি করছে। লোকজনের ভিড়ের মাঝখানে আমার বাবা মায়ের মৃতদেহ পড়েছিল আর ওখানে আমার দিদির মরা কান্না কাঁদছিল। আমাকে দেখে দিদি জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল আর বলেছিল, ভাই আমরা এবার অনাথ হয়ে গেছি, আমাদের আর কেউ নেই রে, আমাদের বাবা মা এই পৃথিবীতে নেই। ওই সময় আমার ছোট ছোট হাত দুটো দিয়ে দিদির চোখের জল মুছে দিয়েছিলাম। আমি নিজেও কেঁদেছিলাম, কিন্তু কোনো মানুষের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কষ্টটা যে কতটা সেটা তো আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম। আমার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল। দিদি ওই সময় বাড়িতে ছিল না। তখন আমাদের রান্নাঘরের সিলিন্ডার জানি না কিভাবে ব্লাস্ট হয়ে যায় এবং বাবা মা দুজনেই মারা যায়। বাবা মায়ের মারা যাওয়ার পরে আমার দিদি সারা দিন খাওয়া দাওয়া না করে বাবা মাকে মনে করে কাঁদত এবং দিদি যখন কাঁদত তখন আমিও তার কান্না দেখে কাঁদতাম। কিছুদিন পর্যন্ত আত্মীয়রা আমাদের সঙ্গেই ছিল, কিন্তু ধীরে ধীরে সবাই যখন নিজের বাড়ি ফিরে গেল তখন এত বড় বাড়িতে আমিও দিদি একাই ছিলাম। একা দেখে যখন তাকে বলেছিলাম আমি হোস্টেলে যাব না, তখন দিদি আমাকে কোলে বসিয়ে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে,
তাই তোমাকে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য হোস্টেলে ফিরে যেতে হবে এবং খুব ভালোভাবে মন লাগিয়ে পড়াশোনা করতে হবে। আমি তখন আমার ছোট ছোট হাত দুটো দিদির গালে রেখে দিয়ে বলেছিলাম, এখন তো আমাদের বাবা মা নেই, তাহলে তুমি এত বড় বাড়িতে কিভাবে একা থাকবে? আমি হোস্টেলে চলে গেলে তোমাকে তো রাত্রিবেলাতে ভয় লাগবে, তাই আমি তোমার কাছেই থাকবো। আমার কথা শুনে দিদি আমাকে অনেক বুঝিয়েছিল এবং বলেছিল সে নিজে কষ্ট করে একা থেকে যাবে, কিন্তু আমাকে কষ্ট করে বাইরে পড়াশোনা করে বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতেই হবে। যেহেতু বাবা মায়ের আমার উপরে অনেক ভরসা ছিল, তাই দিদির কথা শুনে আমাকে হোস্টেলে চলে যেতে হয়েছিল, কারণ ওই সময় আমি একদম ছোট ছিলাম। আমার জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো শুধু আমার দিদি আমার পাশে ছিল। হোস্টেলে চলে যাওয়ার পরে দিদির সঙ্গে ফোনে কথা হতো। ছুটির সময় দিদি আমাকে বাড়ি নিয়ে আসতো। এইভাবে আমাদের বেশ কয়েক বছর কেটে যায়। ধীরে ধীরে আমি যখন বড় হয়ে উঠলাম, তখন আমার দিদির জন্য খুব চিন্তা হতো, কিন্তু দিদি আমাকে এত ভালো করে বুঝিয়ে বলতো যে তখন আমার চিন্তা কিছুটা হলেও কম হতো। নিজের পড়াশোনা কমপ্লিট করার পরে আমি যখন বাড়ি ফিরে এসেছিলাম, তখন দেখেছিলাম আমাদের বাড়িতে একটা অনেক বড় তালা লাগা ছিল। আসলে ভেবেছিলাম বাড়ি ফিরে এসে দিদিকে সারপ্রাইজ দিব, তাই আমি দিদিকে আগে থেকে কিছুই বলিনি। দিদি আমার জন্য সব কিছু স্যাক্রিফাইস করেছিল। আমাকে মানুষ করার জন্য সে নিজেও বিয়ে করেনি। এত বছর ধরে সে আমাকে একা হাতে মানুষ করেছে। এমনকি আমার পড়াশোনার জন্য সে নিজের গয়না গাটি সমস্ত কিছু একে একে বিক্রি করে দিয়েছিল। দিদি আমার বাবা মা দুটোই ছিল। আমি যখন বাড়িতে এসে পৌঁছালাম তখন রাত্রি 12টা বাজছিল। ওই সময় আমাদের বাড়িতে তালা লাগা ছিল। তখন মনে পড়ল দিদি আমাকে বলেছিল সে নাকি নাইট ডিউটিও করে। আমি তখন ভাবলাম দিদি নাইট ডিউটি করছে, ওই জন্য বাড়িতে তালা লাগা আছে। তখন আমি বাধ্য হয়ে দিদিকে ফোন করে বললাম আমি বাড়ি এসেছি। দিদি তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে বলল, লাকি তুমি কখন বাড়ি এলে? সে তখন বলল সে নাকি আধ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসবে এবং আমাকে দরজার কাছেই অপেক্ষা করতে বলেছিল। আমি তো বাড়ির দরজার কাছেই দিদির জন্য অপেক্ষা করে বসেছিলাম। দিদি আধ ঘন্টা পরে বাড়ি ফিরে এসেছিল। দিদি আমাকে দেখে অনেক খুশি হয়েছিল। সেদিন রাত্রিবেলা দিদিকে পাশে পেয়ে দিদির সঙ্গে অনেক গল্প করেছিলাম। সেদিন দিদিকে বলেছিলাম, তুমি এত বছর ধরে আমার জন্য অনেক কষ্ট করেছো, এবার তুমি আরাম করবে আর আমি কাজ করব। দিদি তখন আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তাহলে তো আমার ভাই এবারে অনেক বড় হয়ে গেছে। আমি তখন দিদিকে বললাম আমি এই শহরেই জব করব। এই শহরে জব করব শুনে দিদি ঘাবড়ে গিয়ে বলল, এই শহরে জব পাওয়া খুব মুশকিল। তুমি যেখান থেকে নিজের পড়াশোনা কমপ্লিট করেছো সেখানেই সেটেল হয়ে যাও। আমি তখন দিদিকে বললাম, আমি আর তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। এখন আমার দায়িত্ব হচ্ছে তোমার দেখাশোনা করা ও তোমার বিয়ে দেওয়া, তাই আমি এখান থেকে কোথাও যাব না। আমি নিজের বন্ধুদের বলে রেখেছি, তারা আমার জন্য কিছু না কিছু ব্যবস্থা করে দেবে। এতদিন তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর আমি এতদিন তোমার থেকে দূরে ছিলাম। এবার এখানে থেকেই আমি জব করব। তারপর দিদি বলল, ঠিক আছে, তুমি একবার চেষ্টা করে দেখতেই পারো। পরের দিন সন্ধেবেলায় আমার পাড়ার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি যখন আমার 3জন বন্ধুর সঙ্গে দেখা করতে গেলাম, তখন তারা জানি না কেন আমাকে দেখা মাত্রই মুখের অঙ্গিভঙ্গি এমন করলো, মনে হলো যেন তারা আমাকে দেখে মোটেও খুশি হয়নি। কিছুক্ষণ বসে থাকার পরে আমি তাদের জিজ্ঞেস করলাম, তোরা এইভাবে চুপচাপ বসে আছিস কেন? এতদিন পরে দেখা হয়েছে, তোরা আমার সাথে কথা বলছিস না কেন? তার মাঝে একজন বন্ধু বলল, তুই কি কিছুই জানিস না? না জানার কেন ভান করছিস? তোর সঙ্গে ঘোরাফেরা করলে আমাদেরও বদনামি হবে, তাই আমরা এখান থেকে যাচ্ছি। আমার বাকি 2 বন্ধুরা যখন আমার সঙ্গে বসেছিল, তখন আমার ওই বন্ধুটা তাদের দুজনকে বলল, সব কিছু জানার পরেও তোরা লাকির সঙ্গে বসে আছিস? এক্ষুনি চল এখান থেকে, নইলে আমাদেরও নাম খারাপ হবে। আমি তখন বন্ধুদের বললাম, তোরা কি বলতে চাইছিস? আমার সঙ্গে ঘুরলে তোদের বদনামি হবে কেন? আমি এমন কি করেছি? তখন আমার বন্ধু বলল, তোর দিদি প্রত্যেক দিন রাতে এত সেজেগুজে কোথায় যায়? তোর দিদির নামে সবাই অনেক খারাপ কথা বলে। তখন আমার বাকি 2 বন্ধুরা বলল, এটা একদম সত্যি কথা। সবাই বলে তোর দিদির খুব খারাপ, খুব বেয়াড়া। তোর দিদি একা থাকে, সে প্রত্যেক দিন রাত্রিবেলা সেজেগুজে না জানি কোথায় যায়। তাই আজকের পর থেকে আমরা তোর সঙ্গে কোনো বন্ধুত্ব রাখতে চাই না। আমার কিছু বলার আগেই আমার বন্ধুরা সেখান থেকে উঠে চলে গেছিল। জানি না কেন তারা আমার দিদির নামে এত খারাপ কথা বলেছিল। সেদিন আমার খুব খারাপ লেগেছিল দিদির ব্যাপারে এই সব কথা শুনে। সেদিন আমি খুব কষ্ট করে ওই কথাগুলো সহ্য করেছিলাম।
না হলে কিন্তু আমার বন্ধুদের মুখ ভেঙে দিতাম। কারণ আমি দিদির ব্যাপারে বাজে কথা একদম সহ্য করতে পারবো না। কারণ দিদি মায়ের মতো করে আমাকে মানুষ করেছে। সে নিজের খুশি ত্যাগ করে আমার পেছনে সব কিছু লুটিয়েছে। অনেক ছোটতেই আমার দিদির বিরাজ দাদার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমার বাবা মায়ের মারা যাওয়ার পরে সুচিত্রা কাকিমা আমাদের খোঁজ খবর নেয়নি। এমনকি উনি আমার দিদির সঙ্গে নিজের ছেলের বিয়ে দিবে না বলে এই শহর থেকে অন্য শহরে চলে গেছিল। কিন্তু শুনেছিলাম বিরাজ দাদা নাকি তার বাবা মায়ের সঙ্গে অন্য শহরে যায়নি, সে নাকি এই শহরেই আছে। সেদিন আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে যখন বাড়ি ফিরে এসেছিলাম তখন আমার মুখ গোমড়া হয়েছিল। আমার মুখ গোমড়া দেখে দিদি জিজ্ঞেস করেছিল আমার কি কিছু হয়েছে। তখন আমি দিদিকে বলেছিলাম আমার বন্ধুরা তার ব্যাপারে কত খারাপ কথা বলেছে। দিদি আমার কথা শুনে বলেছিল, আমি তো তোমার বন্ধুদের সঙ্গে কোনোদিন দেখা করিনি, বা আমি তো তাদের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহারও করিনি, তাহলে তারা আমার ব্যাপারে কিভাবে এইসব কথা বলতে পারলো। তখন দিদি নিজে থেকেই হেসে আমাকে বলেছিল, জানি, পাড়া প্রতিবেশী ও আশেপাশের লোকেদের কাজ হচ্ছে অন্য লোকের নামে বদনামি করা। আমি যেহেতু একা থাকি তাই সবাই আমাকে খারাপ ভাবে। একটা মেয়ে যখন রাত্রেবেলা একা বাড়ির বাইরে যায় তখন সবাই তাকে খারাপ চোখেই দেখে। রাতের আড়ালে প্রত্যেকটা মেয়ে যে খারাপ কাজ করে সেটা কোনো কথা নয়। অনেকে তো বাধ্য হয়েও বাইরে যেতে পারে। আমি তো আমার ডিউটি করতে বাড়ির বাইরে যাই। সবাই আমার ব্যাপারে কিভাবে সেটা ভেবে আমার কোনো লাভ নেই। তখন আমি দিদিকে বলেছিলাম, দিদি, আমি জবের জন্য অ্যাপ্লাই করেছি। আমার এই জবটা হয়ে গেলে তোমাকে আর নাইট ডিউটি করতে হবে না। দিদি তখন হেসে বলেছিল, আমি তো হঠাৎ করে এই কাজটা ছাড়তে পারবো না, কিছুদিন কাজটা করি, তারপরে ভাবনা চিন্তা করব। পরদিন সকালবেলা আমি খুব খুশি ছিলাম, কারণ আমি যেই কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমার ট্যালেন্ট ও কোয়ালিফিকেশান দেখে আমাকে সিলেক্ট করেছিল। তারপর আমি বাড়িতে এসে দিদিকে যখন বলেছিলাম আমার এখানে জব লেগেছে তখন দিদিও খুব খুশি হয়েছিল। তখন আমি দিদিকে বলেছিলাম, এবার তোমাকে আর বাড়ির বাইরে যাওয়ার কোনো দরকার নেই, এবার থেকে তুমি আরাম করবে, আর আমি কাজ করে যা মাইনে পাবো তোমার হাতেই তুলে দিব। সেদিন দিদিকে অত বলার পরেও রাত্রি 11টার সময় যখন সেজেগুজে নাইট ডিউটির জন্য বেরোচ্ছিল তখন আমি দিদিকে জিজ্ঞেস করেছিলাম, দিদি, তুমি তো নাইট ডিউটিতে যাচ্ছ, তাহলে তোমার এত সাজগোজ করার কি দরকার? তুমি তো সিম্পলভাবেও অফিসে যেতে পারো। আর এমনিতেও আমি তোমাকে বলেছিলাম যে আজকের পর থেকে তোমাকে আর নাইট ডিউটি করতে হবে না, তারপরেও তোমার কি দরকার আছে এসব করার? দিদি তখন আমাকে একটাই কথা বলেছিল, সে নাকি এই কাজ ছাড়তে পারবে না, সে যতদিনে কন্ট্রাক্ট সাইন করেছে ততদিন কাজ করতেই হবে। দিদি আমার কোনো কথা না শুনে সেদিন রাত্রেবেলা আবার বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল। এদিকে যখনই আমি বাড়ির বাইরে বেরোতাম তখনই পাড়ার লোকে আমাকে খুব আশ্চর্য হয়ে তাকিয়ে দেখত এবং আমার দিদির ব্যাপারে খুব উল্টোপাল্টা কথা বলতো। ও তারা আমাকে দেখলেই বলতো, এর দিদি তো সারা সারা রাত বাড়ির বাইরে থাকে, জানি না সে এমন কি কাজ করে। এদিকে এর ভাইয়ের তো কোনো লজ্জা শরম নেই, বেপরোয়া হয়ে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে। এইসব লোকের জন্য আমাদের সমাজটা নোংরা হচ্ছে। আমি না পেরে সেই লোকেদের জিজ্ঞেস করেছিলাম, আপনাদের সাহস কি করে হলো আমার দিদির ব্যাপারে উল্টোপাল্টা কথা বলার? কেন আপনারা এইভাবে আমার দিদির ব্যাপারে বাজে কথা বলেন? তখন পাড়ার লোকে বলেছিল, সেটা তো আমাদের জিজ্ঞেস করা উচিত যে তোমার দিদি এত সেজেগুজে অর্ধেক রাতে কোথায় যায়, সে এমন কি কাজ করে যে তাকে রাত্রিবেলা বাড়ির বাইরে যেতে হয়? সে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে বলেই তো এত বয়স হয়ে যাওয়ার পরেও এখনো সে বিয়ে করেনি, কারণ বিয়ে করলে তো এইসব নোংরামি বন্ধ হয়ে যাবে। এই জন্যই তো তোমার দিদি এখনো বিয়ে করেনি, এত বড় বাড়িতে একাই থাকে। তুমি তো এতদিনে বাড়ি ফিরে এসেছো, কিন্তু তার আগে তো তোমার দিদি একাই এই বাড়িতে থাকতো। সেদিন দিদির চলে যাওয়ার পরে আমি সারা রাত বসে এটাই ভাবছিলাম যে এবার দিদির বিয়ে দিতে হবে এবং এটা খোঁজ লাগাতে হবে যে বিরাজ দাদা এখন কোথায় আছে এবং সুচিত্রা আন্টি এই শহর ছেড়ে কোথায় আছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ দিদির বিয়ে তো অনেক আগে থেকেই বিরাজ দাদার সঙ্গে ঠিকঠাক করা আছে, আর দিদির একবার বিয়ে হয়ে গেলে পাড়ার লোকের মুখ বন্ধ হয়ে যাবে। সেদিন ভোরবেলা দিদি যখন বাড়ি ফিরে এসেছিল তখন আমাকে বসে থাকতে দেখে বলেছিল, তুমি এখনো ঘুমাওনি কেন? আমি তখন দিদিকে বললাম, দিদি, তুমি আমাকে সত্যি কথা বলো, বিরাজ দাদা কোথায় আছে এবং তার মায়ের সঙ্গে তোমার যোগাযোগ নেই কেন? তোমার তো অনেক আগে বিরাজ দাদার সঙ্গে বিয়ে পাকা হয়েছিল, তাহলে তুমি এখনো বিরাজ দাদাকে বিয়ে করোনি কেন? তখন দিদি বলেছিল, বিরাজ নাকি এখনো বিয়ে করেনি, তার মা নাকি বিরাজকে হুমকি দিয়েছে সে যদি আমাকে বিয়ে করে তাহলে তার মা আত্মহত্যা করবে, এবং এই ভয়ে বিরাজ দিদিকে বিয়ে করেনি এবং সে নিজে ব্যাচেলার হয়ে আছে, সেও কোনো মেয়েকে বিয়ে করেনি। বিরাজ দাদা তার মাকে বলেছিল উনি যদি আমার দিদির সঙ্গে বিয়ে না করতে দেন তাহলে বিরাজ দাদাও অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না,
কারণ আমার দিদি যেমন বিরাজ দাদাকে ভালোবাসতো ও পছন্দ করত, ঠিক সেই রকম বিরাজ দাদাও আমার দিদিকে পছন্দ করত ও ভালোবাসতো। আমার বাবা মা যখন বেঁচে ছিল তখন সুচিত্রা কাকিমার ব্যবহার দেখে মনে হতো উনি আমাদের খুব ভালোবাসেন। কিন্তু বাবা মায়ের মারা যাওয়ার পরে আমরা সুচিত্রা কাকিমার আসল চেহারা দেখতে পেলাম। অথচ উনি নিজে থেকে চেয়েছিলেন বিরাজ দাদার সঙ্গে আমার দিদির বিয়ে দিতে। আমি যখনই দিদিকে বিয়ের কথা বলতাম তখন দিদি বলতো, আমার বিয়ের ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না, আমার বিয়ে ঠিক হয়ে যাবে। এদিকে আমি যখন কোম্পানিতে নতুন জয়েন্ট করেছিলাম তখন আমিও সারাদিন বাড়িতে থাকার সময় পেতাম না। কিন্তু রাত্রিবেলা যখন বাড়ি ফিরে আসতাম তখন দিদিকে দেখতাম সাজুগুজু করে বাড়ি থেকে বেরিয়ে পড়তো। আমার তো ধীরে ধীরে দিদির উপরে খুব রাগ হতে শুরু হয়, কারণ আমি পাড়াতে বেরোলেই লোকে আমাকে দেখে উল্টোপাল্টা কথা বলতো। এদিকে পাড়ার লোকের কথা শুনে ধীরে ধীরে আমারও দিদির উপরে সন্দেহ হতে শুরু হয়। এদিকে ধীরে ধীরে আমার অফিস জয়েন করতে 1 মাস হয়ে গেছিল। 1 মাস পরে আমাদের অফিসে শ্রেয়া নামের একটা মেয়ে কাজ করত। তার সঙ্গে আমার ধীরে ধীরে পরিচিতি বাড়ে এবং কখন যে আমরা দুজন একে অপরকে ভালোবেসে ফেলি সেটার আমরা টেরও পাইনি। শ্রেয়া বলেছিল সে নাকি এই শহরে একা থাকে, তার দাদাও এই শহরে থাকে, কিন্তু এখন তার দাদা অফিসের কাজের জন্য নাকি বিদেশে গেছে, তাই সে এখন তার দাদার ফ্ল্যাটে একা থাকে এবং তার বাবা মা অন্য শহরে থাকে। শ্রেয়ার জব করার খুব শখ ছিল, তাই সে তার দাদাকে বলে এই কোম্পানিতে জয়েন্ট করেছিল। শ্রেয়া বলেছিল তার মা নাকি তার দাদার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি নয়, কারণ তার দাদার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়েটার বাবা মা নাকি অনেক আগে মারা গেছে। তার দাদা ও বৌদি নাকি অনেক আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল এবং তার দাদা ও বৌদির এখন অনেক বয়সও হয়েছে। এখন তার মা তার দাদার বিয়ে ওই মেয়েটার সঙ্গে দিতে রাজি নয়, কিন্তু তার দাদা নাকি সেই মেয়েটাকেই বিয়ে করবে, তাই তার দাদা এখনও একা। আমি তখন শ্রেয়াকে বলেছিলাম আমার দিদিরও কিছুটা এই রকম কাহিনী আছে। আমার দিদির যেই ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটার মা এখন আর আমার দিদিকে তাদের বাড়ির বউ করতে রাজি নয়, কারণ আগের মতো আমাদের আর আর্থিক অবস্থা ভালো নেই এবং আমার বাবা মা দিদির জন্য যা গয়না তৈরি করেছিল সেই সব গয়নাগুলো বিক্রি করে আমার পড়াশোনায় খরচ করেছে, তাই ওই মহিলা আমার দিদিকে আর নিজের বাড়ির বউ করতে রাজি নয়। আমার তো মনে হচ্ছে ওই মহিলা ভীষণ লোভী। এই কারণেই তো ওই মহিলা আমাদের সঙ্গে কোনো যোগাযোগও রাখেনি। সেদিন সন্ধ্যাবেলায় ঘরের দরজায় দাঁড়িয়ে আমি যখন ফোনে কথা বলছিলাম তখন একটা লোক আমার দিকে ঘুরে ঘুরে দেখছিল আর বলছিল, ছেলেটা তো অনেক ভদ্র, কিন্তু তার দিদি ছি, না জানি কি নোংরা কাজ করে, যার জন্যই তো এখনো বিয়ে করেনি এবং সারা সারা রাত বাড়ির বাইরে থাকে। আমি তখন সহ্য করতে না পেরে ফোনটা রেখে বাইরে বেরিয়ে ওই লোকটার জামার কলার ধরে বললাম, আপনার সাহস কি করে হলো আমার দিদির ব্যাপারে এত বাজে কথা বলার? লোকটা তখন নিজের কলার থেকে আমার হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, এই কথাটা তুমি নিজের দিদিকে গিয়ে জিজ্ঞেস করো। সেদিন আমি সারা রাত বাড়ির বাইরে ছিলাম। দিদি আমাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু রাগে আমি তার ফোন রিসিভ করিনি। ওদিকে হঠাৎ করে শ্রেয়া ফোন করে বলেছিল তার মা নাকি শ্রেয়ার বিয়ে দিতে চায়। আমি তখন শ্রেয়াকে আগে বলেছিলাম তার দাদার বিয়ে না দিয়ে শ্রেয়ার বিয়ে কিভাবে দিতে পারে এবং সে যাতে বলে দেয় যে সে এখন বিয়ে করতে রাজি নয়। তখন শ্রেয়া বলেছিল তার দাদার চক্করে তার মা নাকি শ্রেয়ার বিয়ের বয়স শেষ করতে চায় না। কিন্তু আমি শ্রেয়াকে বলেছিলাম আমার দিদির বিয়ে না হওয়া পর্যন্ত আমি নিজে বিয়ে করতে পারবো না। সেদিন শ্রেয়া কান্নাকাটি করে বলেছিল আমি যাতে আমার দিদিকে বুঝিয়ে বলি দিদি যাতে তাড়াতাড়ি বিয়ে করে। সেদিন সারা রাত বাড়ির বাইরে থাকার পরে ভোরবেলা যখন বাড়ি ফিরে গেলাম তখন দেখলাম আমার দিদির কান্নাকাটি করে একাকার অবস্থা হয়ে গেছে। সে তখন আমাকে বলল, তুমি সারা রাত বাড়ি ফিরে আসোনি কেন? তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল। আমি তখন দিদিকে বললাম, তোমার যদি আমার অতই চিন্তা আছে তাহলে তুমি আজকের পর থেকে নাইট ডিউটিতে যাবে না। তুমি বিয়ে কখন করবে? তোমার তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। আর তুমি আমাকে সুচিত্রা কাকিমার ফোন নাম্বার দাও, আমি ওনাকে ফোন করে বলবো তোমার ও বিরাজ দাদার বিয়ের ব্যাপারে। তখন দিদি আমাকে ফোন নাম্বার দিয়ে বলল, তুমি নিজে এই ফোন নাম্বারে ফোন করে দেখো। দিদি যখন আমাকে সুচিত্রা কাকিমার নাম্বার দিয়েছিল তখন আমি ফোন নাম্বারে ফোন করতেই সুইচ অফ আসছিল। তখন দিদি বলল, বাবা মায়ের মারা যাওয়ার পরে উনি আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবেন না বলে নিজের ফোন নাম্বার চেঞ্জ করে ফেলেছেন। আমি তখন দিদিকে বললাম, তাহলে তারা এখন কোথায় আছে? আমাকে তাদের ঠিকানা দাও, আমি সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে আসব। দিদি তখন আমাকে বলল, তুমি কেন আমার পেছনেই পড়ে আছো? আমি ঠিক বিয়ে করে নেব এবং আমি এই কাজটাও ছেড়ে দিব। তুমি কিসের জন্য এত তাড়াহুড়ো করছো? তুমি কি নিজে বিয়ে করতে চাও? তাহলে তুমি বিয়ে করতে পারো। আমি তখন দিদিকে বললাম, হ্যাঁ, আমি একটা মেয়েকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই, কিন্তু তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি তাকে বিয়ে করব না। দিদি বলল, আমাকে কিছুদিনের সময় দাও আর তুমি ওই মেয়েটাকে বিয়ে করে নাও। আমি আগেও একা থাকতাম আর এখনও আমার একা থাকতে কোনো অসুবিধে হবে না। একা থাকা আমার অভ্যেস হয়ে গেছে,
আমি তখন রেগে দিদিকে বললাম, তোমার জন্য আমি বাইরে কাউকে মুখ দেখাতে পারি না। তোমার জন্য আমার বন্ধুরা আমার থেকে দূরে হয়ে গেছে। সবাই বলে তুমি নাকি খারাপ কাজ করো। আমার তো মনে হচ্ছে সবাই ঠিকই বলছে, তুমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করো বলেই এই রাতের বেলা সেজেগুজে বাড়ির বাইরে যাও। আমার কথা শুনে দিদি কাঁদতে কাঁদতে বলল, লাকি, আমার বিশ্বাস করো, আমি কোনো খারাপ কাজ করি না। আমি একা থাকি বলে সবাই আমাকেই খারাপ ভাবে। কোনো মেয়ে রাতের বেলা বাড়ির বাইরে গেলে ওই মেয়েটা যে খারাপ হয় সেটা একেবারেই ভুল কথা। আমি 1 সপ্তাহের মধ্যে এই কাজটা ছেড়ে দিব, তুমি আমার বিশ্বাস করো। সেদিন আমি দিদির কথার বিশ্বাস করেছিলাম এবং দিদি আমাকে বলেছিল যেই মেয়েটাকে আমি ভালোবাসি সেই মেয়েটার বাবা মায়ের সঙ্গে দিদি আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে। আসলে যখন থেকে শ্রেয়ার মা তার বিয়ের ব্যাপারে কথা বলেছিল সেদিন থেকে শ্রেয়া আমাকে বলতো আমি যাতে দিদিকে বিয়ে করতে বলি, এবং শ্রেয়ার মা শ্রেয়ার কাছে এই শহরে চলে এসেছে। শ্রেয়ার মা যখন শ্রেয়ার কাছে এসেছিল তখন সে আমারও তার নিজের ব্যাপারে সবকিছু তার মাকে বলেছিল এবং তার মা নাকি আমার দিদির সঙ্গে দেখা করতে চেয়েছিল। সেদিন দিদি বলেছিল, আমিও তো দেখতে চাই সেই মেয়েটাকে, যে মেয়েটাকে আমার ভাই নিজে থেকে পছন্দ করেছে। তারপর আমি শ্রেয়াকে আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়েছিলাম। তার 2 দিন পরে শ্রেয়া তার মাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। সেদিন আমার দিদি খুব খুশি ছিল, যেদিন শ্রেয়া ও তার মায়ের আমাদের বাড়িতে আসার কথা ছিল। দিদি তো তাদের আসার খুশিতে অনেক খাবারের আয়োজন করেছিল এবং বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। সেদিন বিকেলবেলায় যখন শ্রেয়ার মা ও শ্রেয়া আমাদের বাড়িতে এসেছিল তখন দরজা খোলা মাত্রই আমার ও দিদির মাথা পুরো ঘুরে উঠেছিল। কারণ শ্রেয়ার মা আর কেউ নয়, সুচিত্রা কাকিমাই ছিল। সুচিত্রা কাকিমার 1 ছেলে ও 1 মেয়ে ছিল এবং শ্রেয়াকে আমি যখন দেখেছিলাম তখন সে খুবই ছোট্ট ছিল এবং বড় হওয়ার পরে আমি যখন তাকে দেখেছিলাম তখন তো চিনতেই পারিনি যে এটা সেই শ্রেয়া, মানে বিরাজ দাদার বোন। তারপর ঘরে ঢোকা মাত্রই সুচিত্রা কাকিমা আমার দিদির দিকে তাকিয়ে বলল, ও, আমার ছেলেকে যখন ফাঁসাতে পারলে না তখন এবার নিজের ভাইকে দিয়ে আমার মেয়েকে ফাঁসানোর চেষ্টা করেছো। আমার দিদি তখন শ্রেয়ার মাকে বলল, আপনি ভুল ভাবছেন। আমি তো জানতাম না যে আমার ভাই আপনার মেয়েকে ভালোবাসে এবং আমার ভাইও জানে না যে শ্রেয়া আপনার মেয়ে। তখন শ্রেয়ার মা বলল, আমি তোমাদের সব প্ল্যান বুঝে গেছি। আমি তো ভেবেছিলাম এই বাড়ি বিক্রি করে হয়তো তোমরা অন্য কোথাও চলে গেছো এবং এই বাড়িতে হয়তো অন্য কোনো লোক বাস করছে, কিন্তু দরজা খুলতেই যখন তোমাদেরকে দেখলাম তখনই আমি বুঝে গেছিলাম এটা তোমাদের চাল। আমি এই বাড়িতে আমার মেয়ের বিয়ে দেওয়া তো অনেক দূরের কথা, আমি এই বাড়ির 1 গ্লাস জলও খাবো না। জানি না কি ভেবে যে আমি তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক করেছিলাম। তোমার বাবা মায়ের মারা যাওয়ার পরে না জানি তুমি এমন কি কাজ করো যে সারা সারা রাত বাড়ির বাইরে থাকো, এবং এই কথাটা আমাকে একজন ফোন করে বলেছে। আর এমনিতেও তোমার মতো মেয়েকে আমি নিজের বাড়ির বউ করব না, কারণ তোমাদের কাছে আর কি আছে, তোমাদের কাছে তো কিচ্ছু নেই। আর এমনিতেও আমার ছেলে অনেক উন্নতি করেছে, আমার ছেলে অনেক টাকা আমাদের পাঠায়, আমার ছেলে এখন বিদেশে আছে। তাই তোমার মতো মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে তার জীবনটাকে নষ্ট করতে চাই না। আমি তখন থেকে সুচিত্রা কাকিমার কথা শুনেই যাচ্ছিলাম, কিন্তু তার কথা আর সহ্য করতে না পেরে আমি বললাম, আপনি যদি নিজের মেয়ের বিয়ে আমার সঙ্গে দিতে রাজি না হন তাহলে আপনি এখান থেকে যেতে পারেন, কিন্তু আমার বাড়িতে এসে আমার দিদিকেই এইভাবে অপমান করতে পারেন না। তখন থেকে আপনার ফালতু কথা শুনেই যাচ্ছি, কিন্তু আমি আর একটাও ফালতু কথা সহ্য করব না। ওই সময় দিদি মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং তার চোখ দিয়ে জল ঝরেই যাচ্ছিল। এদিকে শ্রেয়া তার মাকে কেঁদে কেটে বলছিল, মা, আমি লাকিকেই বিয়ে করব, আমি তাকে অনেক ভালোবাসি। আমি তখন শ্রেয়ার মাকে বললাম, আপনি যখন আমাদের পছন্দ করেন না তাহলে আপনি এখান থেকে যেতে পারেন। শ্রেয়ার মা তখন আমাকে বলল, আমি তোমাদের এখানে থাকতে আসিনি। আমার মেয়ে যখন এই পাড়ায় আমাকে নিয়ে এসেছিল তখন ভেবেছিলাম যদি তোমার পাশের বাড়ির ছেলে হয় তাহলেও আমি তার বিয়ে ওই ছেলের সঙ্গে দিতাম, কিন্তু এই বাড়িতে আমি কোনো মতে আমার মেয়ের বিয়ে দিব না। এই বলে শ্রেয়ার মা শ্রেয়াকে জোর জবরদস্তি টানতে টানতে আমাদের বাড়ি থেকে নিয়ে গেছিল। তাদের চলে যাওয়ার পরে আমরা ভাই বোন অনেক কেঁদেছিলাম। ওই মহিলাটার জন্য আমার দিদির এখন পর্যন্ত বিয়ে হয়নি। সেদিন অত কিছু হয়ে যাওয়ার পরেও দিদি অর্ধেক রাতে সেজে গুজে যখন নাইট ডিউটির জন্য বেরিয়েছিল তখন আমি দিদিকে বললাম, দিদি, তোমার কি আজকেও ডিউটিতে যেতে হবে? দিদি তখন বলেছিল আজকে তার ডিউটির শেষ দিন, কালকের পর থেকে সে আর কাজে যাবে না। সেদিন আমি দিদিকে বাধা দিইনি, সেদিন আমি দিদিকে যেতে দিয়েছিলাম এবং আমি বুঝতেই দিইনি যে আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে আজ আমি দিদির পেছন করব এবং দেখব যে সে এমন কি কাজ করে যার জন্য তাকে অর্ধেক রাতে সেজে গুজে বের হতে হয়।
এবং পাড়ার লোকে কেন দিদির ব্যাপারে এত খারাপ কথা বলে। কারণ এতদিন আমি জানতাম দিদি একটা কোম্পানিতে নাইট ডিউটি করে, কিন্তু সেই কোম্পানিতে কী কাজ করে বা সেই কোম্পানিটা কোথায় আছে সেটা তো আমি জানতাম না। কিন্তু সেদিন আমার জানার ইচ্ছে ছিল যে এত কিছু হয়ে যাওয়ার পরেও দিদি কেন নাইট ডিউটি করতো। দিদির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমিও লুকিয়ে তার পেছন করেছিলাম। বেশ খানিকটা যাওয়ার পরে দিদি একটা বাড়ির সামনে এসে পৌঁছে যায় এবং সেখানকার গেট খুলে ভেতরে ঢুকে পড়ে। আমিও দিদির পেছন গেটের ভিতরেই ঢুকে পড়েছিলাম। ভেতরে ঢুকে দেখলাম 4তলা বাড়ি। দিদি ওই বাড়ির ভিতরে ঢুকে দোতলায় উঠে একটা ঘরের ভিতরে ঢুকে পড়ল। আমিও চুপচাপ ওই ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম এবং একটা কোণায় গিয়ে লুকিয়ে পড়েছিলাম। ওই কোণা থেকে দেখলাম আমার দিদি একটা লোকের হাত ধরে বসেছিল এবং ওই লোকটা অসুস্থর মতো বিছানায় শুয়েছিল। যদিও বা আমি ওই লোকটার চেহারা দেখতে পাইনি। ওই ঘরে একটা ওয়াচম্যানও বসেছিল। ওই ওয়াচম্যানটাকে দেখে মনে হচ্ছিল সে যেন ওই অসুস্থ লোকটাকে পাহারা দিচ্ছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না দিদি অর্ধেক রাতে এত সেজেগুজে এখানে কেন এসেছিল। তারপর আমার দিদি ওই ওয়াচম্যানটাকে বলল, তুমি এখন বাড়ি যেতে পারো, তুমি আবার কালকে সন্ধ্যায় চলে আসবে, আর যাওয়ার সময় গেটে ভালো করে তালা দিয়ে দেবে। আমি তো চুপচাপ কোণাতেই বসেছিলাম। দিদি তো কিছুই জানতে পারেনি যে আমি তার পেছনে এত দূর চলে এসেছিলাম। তারপর দিদি ওই অসুস্থ লোকটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কিন্তু ওই লোকটাই বা কে ছিল এবং কেন আমার দিদি ওই লোকটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল? ধীরে ধীরে আমার সব কিছু সত্যি কথা জানার কৌতূহল আরও অনেক বেশি বেড়ে যায়। তারপর আমার দিদি যা বলল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। দিদি ওই লোকটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আজ তোমার মা আমাদের বাড়িতে এসেছিল তোমার বোনকে নিয়ে। তার মানে যেই লোকটা অসুস্থের মতো শুয়েছিল সেই লোকটা কি তাহলে বিরাজ দাদা ছিল? কিন্তু আমার দিদি এত রাতে বিরাজ দাদার সঙ্গে লুকিয়ে কেন দেখা করেছিল? আর সুচিত্রা কাকিমা ও শ্রেয়ার মুখে তো শুনেছিলাম বিরাজ দাদা নাকি শহরে আছে। তাহলে এই লোকটা কি সত্যি বিরাজ দাদা ছিল? তারপর আমার দিদি বলল, তোমার মা আজকে আমাকে অনেক বাজে কথা বলেছে, তাও আমি চুপচাপ সহ্য করেছি, ওনাকে আমি কোনো কিছু বলিনি। তারপর বিরাজ দাদা আমার দিদির হাত ধরে বলল, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তখন আমি মাকে সবকিছু সত্যি কথা বলে দেব যে আমরা দুজনে বিয়ে করে নিয়েছি। তার মানে আমার দিদি কি ওই লোকটাকে বিয়ে করেছিল? আমি তো তাদের দুজনের কথা শুনে খুবই আশ্চর্য হয়েছিলাম, কারণ আমি চোখে না দেখে বিশ্বাস করতেই পারছিলাম না যে ওই লোকটা বিরাজ দাদাই ছিল। তারপর বিরাজ দাদা বলল, আমার মা তো জানে না যে তুমি আমার কত উপকার করেছো। মা যখন এই সব কিছু জানবে তখন তোমাকে নিজের বৌমা রূপে গ্রহণ করবে। আজ তুমি আমার পাশে না থাকলে আমাকে অফিস থেকে বের করে দিত। তুমি আমার জায়গায় আমার কাজ করেছো আর রাত্রেবেলা আমার সেবা করেছো। আমাকে বাধ্য হয়ে মাকে মিথ্যে কথা বলতে হয়েছে যে আমি বিদেশে আছি। তুমি আমার জায়গায় থেকে আমার কাজগুলো করে দিচ্ছ এবং যা টাকা পাচ্ছ সেগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছ। ওই টাকা না পাঠালে আমার বাবা মা তো না খেয়ে মরে যেত। এই কথাগুলো যখন আমার মা জানতে পারবে তখন সে নিজের ভুল নিজেই বুঝতে পারবে। শুধুমাত্র তোমার সেবা যত্নের জন্যই আমি আজ এতটা সুস্থ হতে পেরেছি। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার এত বাজেভাবে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি তো তোমাকে বিয়ে করেছি এই কথাটা আমি খুব তাড়াতাড়ি আমার বাড়িতে বলবো, যখন আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। এবং তারপরেও যদি আমার মা আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে কিন্তু আমি তোমাকে নিয়ে এই ফ্ল্যাটে থাকবো। আমার দিদি তখন বিরাজ দাদার হাত ধরে বলল, আমার ভাই আমার উপরে সন্দেহ করছে। আমি এইভাবে অর্ধেক রাতে আর বেশি দিন আসতে পারবো না। আমি তাকে কিভাবে বলবো যে আমরা দুজনে রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছি এবং আমরা স্বামী স্ত্রীর মতোই জীবন কাটাচ্ছি। আমার তো ভয় হচ্ছে সে যদি আমাকে খারাপ ভেবে বসে। বিরাজ দাদা তখন আমার দিদির হাত ধরে বলল, তুমি একদম চিন্তা করো না, আমি লাকিকে সবকিছু বুঝিয়ে বলবো, আমি সবকিছু ঠিক করে দিব। তুমি আমার উপরে ভরসা রাখো। তুমি আমার যা উপকার করেছো এর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তোমার মতো মেয়েকে আমার জীবনে পেয়ে আমি নিজে খুব ভাগ্যবান মনে করি। সব কিছু শোনার পরে আমি যখন ওই কোণা থেকে বেরিয়ে আমার দিদির সামনে এসে দাঁড়িয়েছিলাম তখন আমার দিদি আমাকে দেখে চমকে গিয়ে অনেক বেশি ভয় পেয়ে বলেছিল, লাকি তুমি এখানে কি করছো? আমি তখন দিদির সামনে হাত জোর করে বললাম, দিদি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার মতো মা সম্মান দিদিকে সন্দেহ করেছিলাম। আমি তোমাকে সন্দেহ করে অনেক বড় পাপ করেছি। আমাকে ক্ষমা করে দাও দিদি। তুমি আমার জন্য এত কিছু করেছো, তারপরেও আমি তোমাকে কিভাবে সন্দেহ করতে পারলাম?
আর তুমি বিরাজ দাদাকে বিয়ে করে খুবই ভালো কাজ করেছো। আমি খুব খুশি হয়েছি যে তোমরা দুজনে বিয়ে করে নিয়েছো। সেদিনের পর থেকে বিরাজ দাদাকে আমাদের বাড়িতেই নিয়ে এসেছিলাম এবং দিদি অফিসে যেত আর আমি বিরাজ দাদার সেবা যত্ন করতাম। এইভাবে বিরাজ দাদা যখন 1 মাসের মধ্যে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছিল, তখন বিরাজ দাদা আমার দিদিকে সঙ্গে করে তার মায়ের কাছে গেছিল এবং সুচিত্রা কাকিমাকে সবকিছু সত্যি কথা বলেছিল। সবকিছু সত্যি কথা শোনার পরে সুচিত্রা কাকিমা আমার দিদির কাছে ক্ষমা চেয়েছিল এবং সে বুঝতে পেরেছিল যে সে আমার দিদির সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে। আমার দিদি যেহেতু বিরাজ দাদার সঙ্গে লুকিয়ে বিয়ে করেছিল, তাই দিদি বিবাহিত স্ত্রীদের মতো সেজেগুজে রাতের বেলা বাড়ির বাইরে যেত এবং তার স্বামীর সঙ্গে সময় কাটাতো। আসলে আমার বাড়ি আসার কিছুদিন আগেই বিরাজ দাদা আমার দিদিকে বিয়ে করেছিল এবং তাদের বিয়ের কিছুদিন পরে বিরাজ দাদার খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল এবং তার অ্যাক্সিডেন্টের পরে আমার দিদি বিরাজ দাদার কথা অনুযায়ী তার জায়গায় থেকে অফিসে কাজ করত এবং যা মাইনে পেত তার অর্ধেক টাকা আমার দিদি বিরাজ দাদার বাড়িতে পাঠিয়ে দিত। আমার দিদি যদি বিরাজ দাদার জায়গায় থেকে কাজ না করত, তাহলে বিরাজ দাদাকে অফিস থেকে বের করে দিত। আমার দিদি সারাদিন অফিসে কাজ করত এবং রাত্রিবেলা বিরাজ দাদার সেবা করত। বিরাজ দাদা তার মায়ের ভয়ে আমার দিদিকে লুকিয়ে বিয়ে করেছিল। তারপর সব কথা প্রকাশ হওয়ার পরে বিরাজ দাদার মা নিজের ভুল বুঝতে পেরে শ্রেয়ার বিয়েও আমার সঙ্গে দিতে রাজি হয়েছিল, কারণ শ্রেয়া তার মাকে বলেছিল তার বিয়ে যদি আমার সঙ্গে না দেয় তাহলে সে আত্মহত্যা করবে। আসলে শ্রেয়া তার মায়ের দুর্বলতা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। তার মাকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করেছিল, কারণ সে তার মাকে খুব ভালোভাবেই চিনতও জানতো। তাই সে তার মাকে বলেছিল সে বিয়ে করলে আমাকেই করবে। তাই শ্রেয়ার মা শ্রেয়ার খুশির জন্য তার বিয়ে আমার সঙ্গেই দিয়েছিল। এখন আমরা নিজেদের জীবনে খুব ভালো আছি এবং সুখে আছি। আমার দিদি শ্বশুরবাড়িতে আছে এবং সুচিত্রা কাকিমা নাকি এখন দিদিকে খুব ভালোবাসে। এদিকে আমি খুব ভালো আছি। আমি দিদিকে সন্দেহ করে অনেক বড় ভুল করেছিলাম। আমি প্রার্থনা করি আমার দিদির মতো দিদি যাতে সবাই পায়। এই জন্যই বলে কোনো জিনিস নিজের চোখে ও নিজের কানে না শুনে কাউকে সন্দেহ করতে নেই। কোনো মেয়ে যদি রাত্রিবেলা বাড়ি থেকে বের হয়, তাহলে সেটা যে সবসময় খারাপ হবে তা নয়। অনেক সময় বাধ্য হয়ে, আমার দিদির মতোই অনেক মেয়ে আছে যাদেরকে রাত্রিবেলা বাধ্য হয়ে বাড়ি থেকে বের হতে হয়। তাই কোনো মেয়েকে সন্দেহ করে তাকে চরিত্রহীন বলে দোষারোপ করাটা ঠিক নয়। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।